নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের চ্যানেলটি। আজকে স্পেশালি আমরা বাংলা অপশনালের ক্লাস করব এবং শুধুমাত্র বাংলা অপশনাল না, আমাদের ক্লাস ইতিহাস অপশনাল, জিএস পেপার, তারপরে কম্পালসারি বাংলা ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ইত্যাদি নিয়েও আলোচনা হয়। এবং যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে যাও, তোমরা কিন্তু খুঁজে পেয়ে যাবে। এছাড়া বইয়ের রিভিউ পর্যন্ত কিন্তু আমাদের চ্যানেলে পাওয়া যাবে। ওকে, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা WBCS এবং UPSC উভয়ের বাংলা অপশনালের সিলেবাসে রয়েছে এবং এটা আমরা আগেও আলোচনা করেছিলাম। এই সেগমেন্টটা কন্টিনিউ করছি। আগের ক্লাসটা যারা দেখোনি, আগের ক্লাসগুলো যারা দেখোনি, তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও। আজকের আলোচনার বিষয় হচ্ছে মেঘনাদ বধ কাব্য মধুসূদন দত্তের। তো মেঘনাদ বধ কাব্য মধুসূদন দত্তের যে আলোচনার বিষয়, সেখানে আমরা প্রথম স্বর্গ নিয়ে আলোচনা করেছি। প্রথম স্বর্গের নামকরণ আমাদের আলোচনা হয়ে গেছে, যেখানে নামকরণের কথা আমরা আলোচনা করেছি। রাবণের রাজসভার বর্ণনা আমাদের আলোচনা হয়ে গেছে। এছাড়া চিত্রাঙ্গদা চরিত্র, রাবণ চরিত্র ইত্যাদি কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে যে প্রশ্নের উত্তরটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ WBCS এর ক্ষেত্র এবং UPSCর ক্ষেত্র। কারণ আমরা সবসময় বলি এটা যে বাংলার মহাকাব্য হিসেবে মেঘনাদ বধ কাব্য, তাই তো? তাহলে বাংলার মহাকাব্য হিসেবে যখন আমরা এটাকে ধরি, এটি মহাকাব্য কতটা মহাকাব্য হিসেবে সার্থক, কতটা এটাকে মহাকাব্য বলা সমীচীন, সেটা নিয়ে কিন্তু আমাদের আলোচনার বিষয় এবং এখান থেকে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। ঠিক আছে, তো এটা আলোচনা করতে গেলে, অর্থাৎ মেঘনাদ বধ কাব্য মহাকাব্য হিসেবে কতটা শিল্প সার্থক, এটা আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে মহাকাব্যের বিশিষ্টতাগুলো কি কি বা মহাকাব্যের লক্ষণগুলো কি কি। তো আমরা দুভাবে এটা আলোচনা করতে পারি। প্রথম কথা হচ্ছে মহাকাব্যের বৈশিষ্ট্যগুলো আমরা আগে প্রথমে লিখে নিতে পারি আমাদের নোটের ক্ষেত্রে। মহাকাব্যের বৈশিষ্ট্যগুলো যখন আমরা লিখবো তখন দুটো ক্ষেত্র আমাদের মাথায় রাখতে হবে, একটা প্রাচ্যের দিক এবং একটা পাশ্চাত্যের দিক। তো এপিক যে কথাটা আমরা দেখেছি, পাশ্চাত্যের যে এপিক, তারই আমরা যদি তর্জমা করি সেটা প্রাচ্যে গিয়ে মহাকাব্যের অভিধায় অভিহিত হয়, তাই তো? এবার প্রাচ্যে মহাকাব্যের কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন অ্যারিস্টটল, ট্যাসো ইত্যাদি পণ্ডিতগণ। এবার প্রাচ্যেও দণ্ডী, বিশ্বনাথ কবিরাজ এ ধরনের সংস্কৃত পণ্ডিতগণ কিন্তু বিভিন্ন মহাকাব্যের বিশিষ্টতা, লক্ষণ, বৈশিষ্ট্য ইত্যাদি কিন্তু উল্লেখ করেছেন। ঠিক আছে, তো এই অনুযায়ী আমরা মহাকাব্যের যদি আমরা লক্ষণ হিসেবে দেখি, সেই অনুযায়ী এই মেঘনাদ বধ কাব্য কতটা সার্থক হয়েছে সেটা একটা দিক অবশ্যই রয়েছে। সেটা অবশ্যই আলোচনা করব যে এই বৈশিষ্ট্যগুলি অনুযায়ী কতটা মহাকাব্যের অভিধায় এটি অভিহিত হতে পারে এবং তার শিল্প সার্থকতার দিকটা কিন্তু আমাদের আলাদা করে আলোচনা করতে হবে। প্রথমেই যেটা আমরা বলবো যে প্রথমে কোনো একটা কনক্লুশনে আমরা পৌঁছাবো না, আমরা বিশ্লেষণ করব যে মহাকাব্য কি কি বৈশিষ্ট্য এবং মেঘনাদ বধ কাব্য মহাকাব্য হিসেবে কতটা সার্থক। তাহলে মহাকাব্যের কি কি বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করে নিই। অ্যারিস্টটলের অনুযায়ী মহাকাব্যের যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে প্রথমেই হবে তার মিটার থাকতে হবে হিরোইক মিটারের কথা তিনি বলেছেন, এককত্বের কথা তিনি বলেছেন। কিছু কিছু বৈশিষ্ট্যের কথা আমরা দেখতে পাই অ্যারিস্টটলের দিক থেকে। সিরিয়াসনেসের কথা বলেছেন, বিষয়ের যে সিরিয়াসনেস অর্থাৎ গুরুগম্ভীর্যের কথা অ্যারিস্টটল বলেছেন। আবার আমরা যদি দেখি প্রাচ্যের দণ্ডী, আচার্য দণ্ডী, তিনি কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছেন। কি কি বৈশিষ্ট্য? প্রথম হচ্ছে অষ্টাধিক স্বর্গ হতে হবে, 8টার বেশি স্বর্গ হতে হবে। তার যে রস হবে, এই পুরো মহাকাব্যের যে অঙ্গী রস হবে, তা হতে হবে বীর, শৃঙ্গার বা শান্ত। ঠিক আছে, আচ্ছা, তার মধ্যে প্রাকৃতিক বর্ণনা থাকবে। আবার এর যে নায়ক হবে, তিনি হবেন কি সদ্বংশজাত কোনো ক্ষত্রিয় বীর কিংবা রাজা। ঠিক আছে, এই ধরনের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের নোটের ক্ষেত্রে লিখতে হবে যে প্রাচ্যের আচার্য দণ্ডী তিনি কি কি বলেছেন এবং পাশ্চাত্যের অ্যারিস্টটল তিনি কি কি বলেছেন। এই রেফারেন্সের জন্য তোমরা যে কোনো বই ব্যবহার করতে পারো, কিন্তু যখন নোটটা তৈরি করবে তখন কনসাইজ ওয়েতে নোটটা কিন্তু তৈরি করবে। কারণ সবার প্রথমে যেটা বলছি, UPSC WBCS এর প্যাটার্নটা আলাদা এখনো পর্যন্ত। 2025-এ কিন্তু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে WBCS এর। আমরা জানি জিএস পেপারগুলো যেটা ছিল একদম MCQ থেকে ডেসক্রিপটিভ ওয়েতে চলে যাচ্ছে। অপশনালেরও কিন্তু প্যাটার্ন চেঞ্জ হতে পারে কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে। UPSCতে যেমন উৎস প্রসঙ্গ ব্যাখ্যার একটা পার্ট রয়েছে বা ছোট ছোট পার্ট মার্কিংয়ের জায়গা 10 নম্বর 15 নম্বরের একটা জায়গা রয়েছে। WBCS এর ক্ষেত্রে আমরা দেখেছি 25 নম্বর 40 নম্বর 50 নম্বরে এত বড় বড় জায়গাটা রয়েছে, সেটা কিন্তু পরিবর্তন হতে পারে 2025-এ। এখনও কিন্তু বলা যাচ্ছে না
যেহেতু সিলেবাসটা এখনো পুরোপুরি সম্পূর্ণভাবে জানা যায়নি, 2024-এর হয়তো পরীক্ষার পরেই জানা যাবে। যাই হোক, তো মোটামুটি আমাদের তৈরি থাকতে হবে সব দিকেই। আমরা কিন্তু নোটটা একটা কনসাইজ ওয়েতে তৈরি করব, যেখানে আমরা পুরো বিষয়টার সম্পর্কে একটা সংক্ষিপ্ত সুসংহত আলোচনা করব। শুধু পাতার পর পাতা ভরে গেলে কিন্তু হব না, একেবারেই প্রশ্ন অনুযায়ী উত্তর। এবং এক্ষেত্রে যেটা বলছিলাম যে তাহলে প্রথমে আমরা প্রাচ্য এবং পাশ্চাত্যের মহাকাব্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, এরপর আমরা নেক্সট কিসে এগাবো, আমরা প্রশ্ন উত্তর কিভাবে লিখবো সেটা নিয়ে আলোচনা করছি। কারণ দেখো, মেঘনাদ বধ কাব্য সম্পর্কে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে, অনেক মেটেরিয়াল পেয়ে যাবে, কিন্তু WBCS-এ বা UPSC-তে কীরকমভাবে উত্তর লিখতে হবে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয়। আমরা অনেক বই পেয়ে যাব, প্রচুর তথ্য পেয়ে যাব মেঘনাদ বধ কাব্য সম্পর্কে, প্রথম স্বর্গ মহাকাব্য হিসাবে এটি কতটা সার্থক এই বিষয়ে, কিন্তু আমরা যেটা পাবো না সেটা হচ্ছে পরীক্ষায় উত্তর কিভাবে লিখতে হবে। সেই জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা বললাম যে প্রাচ্য এবং পাশ্চাত্যের পণ্ডিতগণ তারা কি বৈশিষ্ট্য আলোচনা করেছেন, কি কি লক্ষণ আলোচনা করেছেন মহাকাব্যে, সেটা আমরা আলোচনা করলাম। এরপর যেটা বলবো সেটা হচ্ছে কি মহাকাব্যের এই বিশেষতায় আমাদের মেঘনাদ বধ কাব্য কতটা উজ্জ্বল। তো প্রথমে আমরা দেখি প্রাচ্যের কথা। প্রাচ্যে আচার্য তন্ডী বলেছিলেন অষ্টাধিক স্বর্গ হতে হবে, 8টার বেশি স্বর্গ হতে হবে। তাহলে আমরা মেঘনাদ বধ কাব্যে রয়েছে 9টা স্বর্গ। হ্যাঁ, যদিও রাজনারায়ণ বসুর একটি পত্রে তিনি লিখেছিলেন, মধুসূদন দত্ত লিখেছিলেন যে তিনি চেষ্টা করেছিলেন যে এটা 10টা স্বর্গ হবে। হ্যাঁ, তিনি লিখেছিলেন আই ইন্টেন্ট বলে একটা পত্রে, যে আমি চেষ্টা করেছিলাম, আমার ইচ্ছা ছিল আমি 10টার বেশি স্বর্গ করব, কিন্তু শেষ পর্যন্ত তার কথাবস্তু 9টা স্বর্গতে স্তীমিত। তো মোটামুটি আমাদের 8টার বেশি স্বর্গ মহাকাব্যের এই দিক থেকে আমরা একটা টিক দিতে পারি যে মহাকাব্যের এই বৈশিষ্ট্যের দিক থেকে এটি উজ্জ্বল। আচ্ছা, এবার আর একটা বিষয়, সেটা হচ্ছে কি একটু কন্ট্রোভার্সিয়াল জায়গা, সেটা হচ্ছে গিয়ে বলা হয়েছিল যে এর যে নায়ক হবে সে হচ্ছে সদ্বংশজাত ক্ষত্রিয় বীর কিংবা রাজা। কিন্তু এই যে আমরা যদি মেঘনাদ বধ কাব্যের নায়ককে, মেঘনাদকে যদি আমরা নায়ক হিসেবে ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে মেঘনাদ কিন্তু না রাজা না সদ্বংশজাতীয় ক্ষত্রিয় বীর, সে রাক্ষস বংশজাত রাজকুমার। ঠিক আছে, এদিক থেকে মধুসূদন কিন্তু বিদ্রোহাত্মক ভাবভঙ্গি দেখালেন। ঠিক আছে, তিনি কিন্তু কোনো সদ্বংশজাত বীরকে বা রাজাকে কিন্তু আমাদের নায়ক করলেন না। ঠিক আছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে গিয়ে এর মধ্যে অবশ্যই, তো এদিক থেকে আমরা কি ঠিক করতে পারি? হয়তো করতে পারি না। এখানে আমরা দেখতে পাবো একটু বিদ্রোহাত্মক জায়গা রয়েছে, কিন্তু তার জন্য কি শিল্প সার্থকতার ক্ষুণ্ণতা এসেছে কিছু? তা কিন্তু নয়। ঠিক আছে, মেঘনাদের মতো এত সুন্দর চরিত্র অবশ্যই একটা মহাকাব্যের নায়কোচিত। ঠিক আছে, এটা আমরা অবশ্যই বলতে পারি। এরপর যেটা বলবো যে আরও যদি কিছু ছোট ছোট বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তো সেখানে আমরা দেখব যে মেঘনাদ বধ কাব্যেও কিন্তু সেগুলো রয়েছে। যেমন ধরো কাব্যের ব্যাপ্তি বা বিশালতা সেই জায়গাগুলো রয়েছে, আবার কালগত ব্যাপ্তি হয়তো এক্ষেত্রে কম, মানে 2.5 দিনের কথা উল্লেখিত রয়েছে, কিন্তু এই ব্যাপ্তির যে ঘাটতি সেটা কিন্তু মধুসূদন পূরণ করে দিয়েছেন। কিভাবে? সীতার স্বপ্ন দর্শনে, দশরথের ভবিষ্যৎ বচনে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু 2.5 দিনের কালব্যাপ্তি হওয়া সত্ত্বেও এই যে এই বিষয়গুলো যখন তিনি উল্লেখ করেছেন, তখন তার যে ব্যাপ্তির যে ঘাটতি সেটা কিন্তু পূরণ করে দিয়েছেন। এটা আমরা একটা দেখেছি। এবার যদি চলে আসি আমরা রসের ক্ষেত্রে, রসের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে বলা হচ্ছে বীর রসের কথা, প্রাচ্যে বলা হয়েছে বীর রসের কথা, এবং পাশ্চাত্যে অ্যারিস্টটল বলেছেন যে হিরোইক মিটারের কথা, হিরোইক একটা জায়গা থাকবে। তো এই হিরোইক জায়গাটা অবশ্যই রয়েছে, বীর রসের কথা উল্লেখিত রয়েছে, কিন্তু মধুসূদন তো অঙ্গীকারবদ্ধ হয়েছেন কাব্যে যে গাইবোমা বীর রসে ভাসি মহাগীত, কিন্তু তা সত্ত্বেও আমরা বলি যে বিভিন্ন রসের আলপনায় মধ্যে দিয়ে গিয়ে আমাদের মেঘনাদ বধ কাব্য কিন্তু বীর রসের কাব্য হয়ে ওঠেনি, এবং বীর রসের কাব্য না হয়ে তা শেষ পর্যন্ত কিন্তু রাবণ এবং মেঘনাদের বিধিতাড়িত জীবনের করুণ রসের সম্ভার হয়ে উঠেছে। ঠিক আছে, এটা আমরা পুরোপুরি মানে স্বর্গ বিভাজন করে বা সম্পূর্ণভাবে যদি আমরা কাব্যটা পড়ি, তখন আমরা বুঝতে পারবো যে এটি বীর রসের কাব্য হয়ে ওঠেনি, এবং তিনিও তার সেটা বুঝতে পেরেছিলেন, এবং স্বতঃস্ফূর্তভাবেই হয়তো এই বীর রসের গাথা কোথাও না কোথাও যে মানে বলা যেতে পারে যে লিটারাল মিনিং যেটা হয়, যে আক্ষরিক অর্থে যে বীর রসের কথা, সেটা ছাপিয়ে গিয়ে তার যে মনোগত ভূমি, বীর রসের যে মনোগত ভূমি, যে বীরদের কথা, এই বীরদের কথা তিনি কিন্তু
তার গাথা কাব্যে, তার যে কাব্যে মহাকাব্যিক প্রবণতায় কিন্তু তিনি অবশ্যই বর্ণনা করেছেন। ঠিক আছে, তাহলে সেদিক থেকে কিন্তু মহাকাব্যের অভিধায় আমরা এটা কিন্তু দেখতেই পারি। আবার এবার যদি আমরা দেখি যে বিভিন্ন প্রাকৃতিক বর্ণনা, সমুদ্রের প্রতি সমুদ্রের বর্ণনা, কালগত বর্ণনা, ঋতু বৈচিত্র্যের বর্ণনা, এগুলো থাকে, সেটা একটা বৈশিষ্ট্য, সেটাও কিন্তু আমরা মহাকাব্যে, মেঘনাদ বধ কাব্যে দেখতে পাই। আচ্ছা, এই তো গেল আমাদের বৈশিষ্ট্যের দিক থেকে, মোটামুটি আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী ঠিকই আছে, কিছু কিছু ক্ষেত্রে মিলছে না, যেমন ধরো বীররসের বিষয়গুলো, কিছু কিছু বিদ্রোহাত্মক জায়গা রয়েছে। এবার ধরো ছন্দের কথা, তো ছন্দের ক্ষেত্রে আমি বলা হয়েছিল যে হিরোইক মিটার থাকতে হবে। তো হিরোইক মিটার থাকার জন্য যে ছন্দের প্রয়োজনীয়তা, বিষয় বৈচিত্র্যের গুরুগাম্ভীর্য, প্রথমে আবার একটা বিষয় যে বিষয়ের যে গুরুগাম্ভীর্যের যে জায়গা, অবশ্যই মেঘনাদ বধ কাব্যের বিষয় গুরুগম্ভীর, এবং কেন সেটা বললেই তো হলো না, আমাকে উত্তর লিখতে হবে, আমাকে যুক্তি দিতে হবে যে কেন এটা গুরুগম্ভীর। কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে মানে কাব্যটা শুরু হচ্ছে একটা শোকর ছায়ার মধ্যে দিয়ে, বীরবাহুর মৃত্যুর মধ্যে দিয়ে, তাহলে সেই শোকের যে জায়গা সেটার একটা সিরিয়াসনেস আছে, তার মধ্যে একটা গুরুগাম্ভীর্য ব্যাপার রয়েছে, এবং তারপরে আস্তে আস্তে রাবণের যে দৃঢ়তা, তারপরে আস্তে আস্তে মেঘনাদের মতো যে চরিত্র, যে রাম লক্ষ্মণকে দুবার হারিয়েছে, এবং তার মধ্যে যে শক্তি, তার মধ্যেকার যে একটা বীরত্বব্যঞ্জক ভাবমূর্তি প্রকাশিত হয়েছে, তার যে কাহিনী, সেটা অবশ্যই একটা গুরুগম্ভীর জায়গায় পর্যবসিত হয়েছে। এবং শেষ পর্যন্ত যখন শোকের ছায়া নেমে আসছে, যখন মারা গেছেন আমাদের মেঘনাদ, এবং রাবণ যখন দাঁড়িয়ে রয়েছে, একদিকে পুত্রবধূ, একদিকে পুত্রের মৃতদেহ শ্মশানের মধ্যে তিনি দাঁড়িয়ে রয়েছেন, এই বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত যে শোকের ছায়া বর্ণিত রয়েছে, তার মধ্যে যে বীরদর্পের কথা, রাবণের রাজসভার বর্ণনা, সবের মধ্যে কিন্তু গুরুগাম্ভীর্যের বিষয়টা কিন্তু পরিলক্ষিত। তাহলে এদিক থেকেও কিন্তু এটি মহাকাব্য পদবাচ্য অবশ্যই। এবার যেটা বলছিলাম যে ছন্দের দিক থেকে, তাহলে ছন্দের দিক থেকেও এটা গুরুত্বপূর্ণ, কারণ অমৃতাক্ষর ছন্দের মতো উদাত্ত একটা ছন্দের তিনি ব্যবহার করেছেন। এবং শুধুমাত্র মেঘনাদ বধ কাব্যে নয়, এই যে প্রস্তুতি, তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছিল অনেক আগে, এবং এই প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগে কেন? কারণ আমরা তিলোত্তমা সম্ভব কাব্যে দেখেছিলাম অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ। ঠিক আছে, এবং এই অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ কিন্তু আমাদের এই মেঘনাদ বধ কাব্যে হয়েছে, এবং এই মেঘনাদ বধ কাব্যে অমৃতাক্ষর ছন্দের অসামান্য প্রয়োগ কিন্তু তাকে মহাকাব্য হিসেবে আরও সুন্দর, আরও কি বলবো, শিল্প সার্থকতা দান করেছে। ঠিক আছে, এই বিষয়গুলো মোটামুটি আমাদের গেল হচ্ছে মহাকাব্য হিসাবে তার বিশিষ্টতা বা সমীচীনতা। এবং শেষ পর্যন্ত গিয়ে আমরা এটা বলতে পারি যে এটি কিন্তু বিশুদ্ধ মহাকাব্য নয়, কিন্তু শুধুমাত্র এটি সাহিত্যিক মহাকাব্য বা লিটারেরি এপিক নয়। ক্লাসিক এপিক তো নয়, কিন্তু পুরোপুরি কি শুধুমাত্র লিটারারি এপিক বা সাহিত্যিক মহাকাব্য? তা হলেও অবশ্যই সাহিত্যিক মহাকাব্য, তা সত্ত্বেও সাহিত্যিক মহাকাব্য ছাড়িয়ে তার কিছু বিশিষ্টতা, তার কিছু অনন্যতা অবশ্যই কিন্তু এর মধ্যে যোগ হয়েছে, এবং তার জন্য আমরা অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের অনন্যতা, তার শিল্প ভাবমূর্তিকে অবশ্যই আমরা দায়ী করতে পারি। ঠিক আছে, আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে মেঘনাদ বধ কাব্য কতটা মহাকাব্য হিসাবে সার্থক বা শিল্প সার্থক। অবশ্যই সেটা কিন্তু তোমাদের নোটের ক্ষেত্রে মোটামুটি এটা বেসিকটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি, এবং তার জন্য যে মেটেরিয়াল লাগবে, যে বইগুলো লাগবে, সেটা কিন্তু আমাদের প্লেলিস্টে যাও, বুকস বলে যে প্লেলিস্ট রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি আমাদের এই বিষয়টা আজকে শেষ করছি, বেশি লেন্দি করব না, আরও আলোচনার বিষয় রয়েছে, কারণ এইটুকু বিষয় নয়, আরও অনেকগুলো বিষয় তোমরা তোমাদের নোটের ক্ষেত্রে লিখতে পারো, কিন্তু এত বেশি করে এটাকে ভিডিওটাকে ভারাক্রান্ত করতে চাইছি না। আর একটা যেটা বিষয় বলার, সেটা হচ্ছে কি আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে, সেটা জয়েন করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9038020370। আমাদের ক্লাসে কিন্তু নোটস লিখিয়ে দেওয়া হয়, মক টেস্টের ব্যবস্থা রয়েছে, অবশ্যই আলোচনা করা হয়। এবং আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে কি আমাদের কিন্তু যখন কোনো টেক্সট আমরা পড়ি, সিলেবাসে যে টেক্সটগুলো রয়েছে, সেটা কিন্তু আমরা লাইন বাই লাইন আলোচনাও করি। ভিডিওতেও তোমরা কিছু কিছু লাইন বাই লাইন আলোচনা পেয়ে যাবে, কিন্তু সম্পূর্ণতাটা সম্ভব নয়, তার জন্য তোমাদের কিন্তু আমাদের পেড ব্যাচ জয়েন করতে হবে। আর যারা জয়েন করতে পারছো না, তাদের জন্য অবশ্যই ভিডিওটা রইলো, ফ্রি ভিডিও ক্লাসেস তো রয়েছে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না নতুন হলে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট বক্সে জানাও ভিডিওটা কেমন লাগলো, এবং এছাড়াও আমাকে কিন্তু কী টপিকে তোমরা ক্লাস চাইছো অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেইগুলো আলোচনা করার। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।